করলো তাদের মধ্য থেকে আবার আপনারা একটু এক্সেপশনাল হয়ে গেলেন। আপনাদের ভেতরে আবার 1,39,034 জন, গতকালকে আবার কিছু এ প্লাস এক্সট্রা বেড়েছে, সব মিলে হয়তো 1,39,000। এখানে 150 বা 200 স্টুডেন্ট আপনারা এ প্লাস পেয়েছেন, জিপিএ 5 পেয়েছেন। তো তার মানে আপনারা সিলেক্টেড হয়েছেন একটা বড় সংখ্যার মধ্য থেকে। এবং এই যে স্টার্টিং জার্নিটা হয়েছিল, যে বন্ধুরা ক্লাস 1-এ যে বাবা মা তার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে স্কুলে তাকে নিয়ে হাতে হাত ধরে এরপরে যাত্রা শুরু করিয়ে দিয়েছিল, কিন্তু সেই সন্তানটা তার এই একটা সময়ের জার্নিতে এসে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। অনেক উত্থান পতনের মধ্য দিয়ে পিতামাতার স্বপ্নটি হয়তো বাস্তবায়ন হয়নি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বপ্ন বাস্তবায়নের সারথি হওয়ার তৌফিক আপনাকে দান করেছেন। এজন্য সবাই একটু মন খুলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গীতি আমরা উচ্চারণ করি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো দোয়া করি, আল্লাহ যেন ভবিষ্যতেও আমাদের যে জার্নিটা হবে এই জার্নিটা যেন স্মুথ করে দেয়। আমাদের এই যে প্রোগ্রামের আজকে যে আয়োজন করা হয়েছে, ইটস নট অনলি সো কল্ড শো আপ প্রোগ্রাম। আমরা এই প্রোগ্রামের মধ্য দিয়ে স্টুডেন্টদেরকে তাদের জীবনের গতিপথগুলো কোথায় যাবে এটা বোঝানোর জন্যই এই প্রোগ্রামের আয়োজন করে থাকি। আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে, হয়তো ব্যান্ড পার্টির আয়োজন করতে পারি নাই, এটা আমাদের ফিলোসফির সাথেও যায় না। হয়তো আমরা অন্য কোনো জৌলসপূর্ণ কোনো জায়গায় নিয়ে গিয়ে আপনাদেরকে অন্য কোনো আয়োজনের মধ্য দিয়ে নিতে পারি নাই। এখানে কোনো বুফে আয়োজন আমরা হয়তো করতে পারি নাই, কিন্তু আমাদের যে ক্ষুদ্র প্রচেষ্টা, এটা আমাদের একান্ত হৃদয়ে নিংড়ানো কিছু ভালোবাসা দিয়ে এই আয়োজনটা আমরা ছাত্রদের জন্য করে থাকি। আপনারা এটা অন্যভাবে নেবেন না যে এখানে এসে 1.5-2 ঘন্টা বক্তব্য শোনায় ধরাই দিবে মাত্র 200-300 টাকার হয়তো কিছু ইনস্ট্রুমেন্ট, একটা ক্রেস্ট, একটা ফুল, আর যাওয়ার সময় কিছু স্ন্যাক্স দিয়ে বিদায় করে দিল, আর কথা শোনাইলো এত মনে হচ্ছে সব ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করছে এখানে। এটা বললে তো এখানে আসতামই না। এরকম অনেকের মধ্যে একটা ঈদ তৈরি হতে পারে। কিন্তু আমার বিশ্বাস, আমি তো এই সংগঠন এসএসসি পরীক্ষার আগে ওইভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। যখন এরকম এ প্লাস পেয়ে একটা প্রোগ্রামে, কংগ্রাচুলেশন প্রোগ্রামে এসেছিলাম, সেখানে আমাকে অনেক বিষয়গুলো শেখানো হলো, যে জিনিসগুলো হয়তো আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজনের কাছ থেকে, রিলেটিভের কাছ থেকে আমি কখনো শুনি নাই। তা আমার ভিতরেও একটা পরিবর্তন বা একটা অন্যরকম ভালো লাগে কাজ করেছে। আর এর আগেও আমি শিবির সম্বন্ধে জানতাম, তারা আসলে রক কাটে, তারা আসলে উলট পালট বিষয়, তারা হচ্ছে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে, এই ভয়ভীতি ছিল। কিন্তু প্রোগ্রামে ডাকলে, এই জাতীয় প্রোগ্রামে একটু আসতে ইচ্ছা করে, নিজে একটা সফলতা অর্জন করেছি, সফলতা অর্জন করার পরে কেউ যদি আমাকে অ্যাপ্রিসিয়েট করে, তো সেই জিনিসটা আসলে সবারই ভালো লাগে। ওই ভালো লাগা থেকে এইসব প্রোগ্রামে অ্যাটেন্ড করা। এমন না যে আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন জামাত করে, সেই কারণে আমি এই প্রোগ্রামে এসে এরপরে এখান থেকে ছাত্র শিবিরের যাত্রা শুরু করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এরপর থেকে ছাত্র শিবিরের সাথে মিশে তাদের কার্যক্রম, তাদের নামে অপপ্রচার যেগুলো করা হয়, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবিরের অধিকাংশ ছাত্রের যাত্রাটা এইভাবেই তৈরি হয়, যে যখন আসে তখন শুধু খুঁজে কোথায় রক কাটে আর কোথায় অস্ত্র নিয়ে ঘোরে, কিন্তু কোথাও আসলে কিছু পায় না। কিন্তু যখন দেখে আসার পরে ধরায় দেয় একটা রিপোর্ট, একটা বই, এরপরে বলে পড়তে, বলে রেজাল্ট ভালো করতে হবে, না হলে এখানে টেকা যাবে না, এত শত কথা বলার পরে ছাত্রদের ভিতরে একটা পরিবর্তন হয়। অবশ্য যারা একটু দুর্বল চিত্তের, তারা এখানে খুব বেশি টিকতে পারে না, চলে যায়। চরিত্র যাদের একটু দুর্বলতা আছে, তারাও এখানে খুব বেশি টিকতে পারে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের নিয়ে এই আয়োজনটা করে আমরা জাস্ট একটা মেসেজ আপনাদেরকে কনভে করতে চাই। জীবনের সামনে চলার পথটা অনেক কঠিন হবে আপনাদের জন্য। এজন্য আজকে যে কথাগুলো এখানে ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হয়তো ক্যারিয়ার সেশন নিয়েছে, আরও যারা এখানে আলোচনা করেছে, আপনাদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে এই সোসাইটি আপনাদেরকে যেভাবে দেখতে চায়, আপনারা নিজেকে সেভাবে গড়ে তোলেন। আর এখান থেকে যাওয়ার পরে যদি এই কথাগুলো শোনার পরেও আপনার ভিতরে কিঞ্চিত পরিবর্তনের রেখা লক্ষ্য করা না যায়, তাহলে দায় দায়িত্ব তো সম্পূর্ণ আপনার উপরে। আমি একটা এক্সাম্পল প্রায় বলি, যে একটা মদ্যপায়ী একটা সমাজের পরিবর্তনের জন্য একজন ডক্টর হঠাৎ করে চিন্তা করলো যে এদেরকে মদ্যপান থেকে বিরত রাখার জন্য কি করা যায়। তখন তিনি একটা সেমিনারের আয়োজন করলেন, এইভাবে একটা এসি রুমে, চমৎকার একটা এনভায়রনমেন্টে। এরপরে সবাইকে তিনি কার্ড দিয়ে ইনভাইটেশন করলেন। ইনভাইটেশন করার পরে মদ্যপায়ী মানুষেরা মনে করলো যে এতদিন বাংলা খেতাম, এখন গেলে হয়তো বিদেশিটা খাওয়া যাবে। মানে এত সুন্দর জায়গায় আয়োজন করছে, এসি রুমে ডাকছে, একটা সেমিনার না কি সেমিনার তো আর এরা বুঝে না, এইসব জায়গায় ডাকছে, মানে হচ্ছে ভালো কিছু হবে আজকে। তো ডাক্তার তাদেরকে নিয়ে গিয়ে এরকম একটা স্টেজে বসে 2টা টিউব রাখলো স্টেজের উপরে, টেবিলের উপরে রেখে তার ভিতরে একটাই পানি রাখলো, একটাই নির্ভেজাল মদ রাখলো।
ওয়াইন, অ্যালকোহল। এটা রাখার পরে সবাইকে বলছে যে কিপ কোয়াইট, আর এইদিকে একটু তাকান, দেখেন এখানে কি হয়। এরপরে দুইটা কেঁচো ধরে নিয়ে এসে পানির মধ্যে একটা রেখে দিল, আর একটা রাখলো ওয়াইনের মধ্যে। এরপরে সবাইকে বললো দেখেন তো কি হয়। তো ওয়াইনের মধ্যে যে কেঁচোটাকে রাখলো, দেখা গেল এইটা নড়াচড়া করতে করতে একটা সময় তেজস্ক্রিয়তার কারণে ওয়াইনের সাথে মিশে একাকার হয়ে গেল। আর পানির মধ্যে যে কেঁচোটাকে রাখা হলো মিনারেল ওয়াটারের মধ্যে, সেই কেঁচোটা দিব্যি ঘোরাফেরা করছে। এক্সপেরিমেন্ট শেষ। এরপর ডাক্তার অডিয়েন্সকে উদ্দেশ্য করে জানতে চাইলো যে এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনি আসলে কি বুঝতে পারলেন। তো পেছন দিক থেকে একজন মদ্যপায়ী দাঁড়িয়ে বলল যে ডাক্তার সাহেব, মদ খাইলে পাকস্থলীতে কেঁচো জন্মায় না। ডাক্তার সাহেব হতবুদ্ধ হয়ে গেল, চুপচাপ বসে আছে। সে বলছে আমি এত কষ্ট করে এত সুন্দর একটা আয়োজন করলাম, পকেটের টাকা খরচ করে, আমি কি এইটা বোঝানোর জন্য আপনাদেরকে ডাকছি? এখন সবাই আবার তালি দেওয়া শুরু করছে, না না ঠিক আছে, এইটাই, কারণ স্বগোত্রীয় যা মিলে গেছে। ডাক্তার তখন বলছে যে বাবা, এইটা বুঝাইতে চাই নাই, আমি বুঝাইতে চাইছি যদি অ্যালকোহল তুমি গ্রহণ করো, তোমার পাকস্থলীটাও ঠিক এইভাবে নষ্ট হয়ে যাবে। আর তুমি বুঝলা কি, আর বুঝাইতে পারলাম কি? আমাদেরও প্রোগ্রামে এক ধরনের কথা আমরা বোঝানোর চেষ্টা করি। এখান থেকে অনেকে বের হয়ে বলবে যে এটা একটা পলিটিক্যাল প্রোগ্রাম, ছাত্র শিবির ডাকছে, এটা পলিটিক্যাল অর্গানাইজেশন। সুতরাং ছাত্র শিবিরের এই কথা শোনা বোঝা এগুলো তার পলিটিক্যাল পারপাস সার্ভের জন্য তারা বলে। অল্লাহি আল্লাহর কসম, আমরা এই জাতীয় প্রোগ্রাম করে কাউকে ছাত্র শিবিরে যোগদান করতে হবে, সমর্থক ফর্ম পূরণ করতে হবে, এই জাতীয় ইনভাইটেশন কোনোদিন করি না। এবং এইখান থেকে সবাইকে ছাত্র শিবিরে যোগদান আমরা করাই না। আমরা শুধু ছাত্রদেরকে এ কারণেই এখানে ডেকেছি, আপনারা যেন আপনাদের মেধার যে মূল্যায়ন, সেই মূল্যায়নের জন্য এই সোসাইটি যে আয়োজনগুলো করার কথা ছিল, আমাদের সোসাইটি সেই আয়োজন করতে ব্যর্থ হয়েছে। ইসলামী ছাত্র শিবিরকে এই কারণে আমরা বলি, ইটস নট অনলি সো কল্ড পলিটিক্যাল ইনস্টিটিউশন, পলিটিক্যাল অর্গানাইজেশন, বাট অলসো ইটস আ কমপ্লিট সেপারেট ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশন আপনাকে ইথিক্যাল ভ্যালুস শিখায়, মোরালিটি শিখায়, ইন্টিগ্রিটি শিখায় এবং সিনসিয়ারিটি শিখায়। ইসলামী ছাত্র শিবিরের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস যতটুকু আপনি দেখবেন, তার চাইতে কয়েকশো গুণ বেশি আপনি দেখবেন আমাদের স্টুডেন্ট ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস অনেক বেশি আমরা করে থাকি। এবং ছাত্রদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম করা, ক্যারিয়ার ফেস্টিভ্যালের আয়োজন করা, সায়েন্স ফেস্টের আয়োজন করা, ক্যারিয়ার এন্টারপ্রেনিয়ারশিপের উপরে আমরা কোর্স করানো, স্কিল ডেভেলপমেন্টের কোর্স করানো, 9-10 ছাত্রদেরকে একাডেমিক কাউন্সিলিং প্রোগ্রামের অন্তর্ভুক্ত করা। সামগ্রিকভাবে আমরা চেষ্টা করি একজন ছাত্রকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য যা ইনস্ট্রুমেন্ট প্রয়োজন, সকল ইনস্ট্রুমেন্টকে প্রোভাইড করার জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করে। ইভেন আপনি দেশের বাইরেও যদি হায়ার স্টাডি করতে যান, তাহলে ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ সহ সারা পৃথিবীর সব জায়গায় ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে আপনারা পাবেন, যেখানে আপনাকে স্বাগত জানিয়ে সেখানে একাডেমিক হেল্প করার জন্য আমাদের ভাইয়েরা প্রস্তুত হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, সেই জায়গাটা ইসলামী ছাত্র শিবির দীর্ঘদিন ধরে কাজ করার মধ্য দিয়ে, পরিশ্রমের মধ্য দিয়ে তৈরি করতে পেরেছে। এখন আপনাদেরকে মাথার ভিতরে কয়েকটা বিষয় রাখতে হবে প্রিয় বন্ধুরা। আজকে A+ পেয়ে যারা ঢাকার এই বুকে নিজেদেরকে উৎফুল্লিত করছেন, আনন্দ চিত্তে আছেন, আপনাদেরকে মাথায় রাখতে হবে সামনের দিনের কতগুলো চ্যালেঞ্জ আপনার সামনে অপেক্ষা করছে। আপনি A+ পেয়ে এখানে এসেছেন, তার মানে এই না যে এটাই আপনার জীবনের আলটিমেট সাকসেস। একাডেমিক সাকসেসের জন্য এটা হচ্ছে একটা স্টেপ, আপনি অগ্রগামী হলেন যা অন্যরা পারে নাই। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, আপনারা যে 1,39,000 A+ পেয়েছেন, গত বছর এটা ছিল 1,80,000। এই 1,39,000 A+ এর মধ্য থেকে এইচএসসিতে যখন আপনারা 2 বছর পরে পরীক্ষা দিবেন, তখন কিন্তু এত A+ পায় না। গত বছর এইচএসসি পরীক্ষার রেজাল্টে দেখা গিয়েছে মাত্র 92,000 A+ পেয়েছে। যাদের 2 বছর আগে এসএসসি পরীক্ষা যারা দিয়েছিল, গত বছরই তো তারা এইচএসসি পরীক্ষা দিল, তার 2 বছর আগে তারা এসএসসি পরীক্ষা দিয়েছিল, সেখানে তাদের A+ এর পরিমাণ ছিল প্রায় 1.5 লক্ষের উপরে, 1,60,000-এর উপরে তারা A+ পেয়েছিল। কিন্তু এইচএসসিতে যখন তারা পরীক্ষা দিল, এটা হয়ে গেল 92,000। বিগত 17 বছরের স্ট্যাটিস্টিক্স যদি আপনারা একটু ঘাটেন, তাহলে দেখতে পাবেন এসএসসিতে যারা A+ পায়, তাদের একটা বড় অংশ এইচএসসিতে গিয়ে আর A+ পায় না। মোর দ্যান 40% স্টুডেন্ট যারা এইচএসসিতে গিয়ে আর A+ পাচ্ছে না। এটার কারণটা কি আসলে? আবার যারা এসএসসিতে A+ পাচ্ছে না, A গ্রেড পাচ্ছে, তাদের একটা বড় অংশ এইচএসসিতে গিয়ে A+ পেয়ে যায়। তার মানে ক্যালকুলেশন করে দেখা গেল এইচএসসিতে যারা A+ পাচ্ছে, তাদের একটা বড় অংশ, অর্থাৎ 50% আছে যারা আসলে এসএসসিতে, মানে এসএসসির A+ প্রাপ্তদের 50%-এর মতো আছে যারা এইচএসসিতে গিয়ে আর A+ পাচ্ছে না। এখন আপনাদের জন্য তাহলে অবস্টাকলটা কোথায়?
এখন ধরেন 92,000 আপনারা 2 বছর পরে বা 95,000 এ প্লাস পাইলেন, আপনারা খুবই মেধাবী, 95,000 এ প্লাস এই ব্যাচ থেকে পেয়ে গেল সামহাও। এখন এই যে 95,000 এ প্লাস পাওয়ার পরে তো আপনাদের নেক্সট একটা স্টেপ হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন। আপনারা মেডিকেলে ভর্তি হতে চান, সেখানে 4300 সিট আছে বা 4500 সিট সরকারি মেডিকেলগুলোতে। এখানে যদি আপনি ভর্তি হতে চান তাহলে অন্তত 1,30,000 বা 35,000 স্টুডেন্টকে আপনার কম্পিট করতে হবে। এরপরে যদি আপনি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় 4টায় বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট এখানে ভর্তি হতে চান, অন্তত 4,500-এর মতো সিট আছে এখানে, অথচ পরীক্ষা দিবে প্রায় 80 থেকে 90,000 স্টুডেন্ট। এর বাইরেও আপনার মাথায় রাখতে হবে অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে যোগ করে সব মিলে 54 থেকে 55,000 সিট হয়তো আপনার জন্য আছে। তো 54,000 সিট আর ইঞ্জিনিয়ারিং মেডিকেল সব যদি যোগ করা হয় 62,000 সিট আছে। এর মধ্যে থেকে কিছু সাবজেক্ট আছে যাতে কেউ পড়তে চায় না, বাধ্য হয়ে পড়ে, যেমন বাংলাদেশে জব সেক্টর নাই, পালি, উর্দু, ফার্সি, তারপরে আরো এরকম কিছু সাবজেক্ট আছে যেগুলোর আসলে স্পেসিফিক জব সেক্টর বাংলাদেশে নাই, তাকে অনার্স শেষ করে সুইচ করতে হয় তার একাডেমিক এক্সিলেন্সিটা। তো এরকম সাবজেক্টগুলো যদি আমি বাদ দেই, যেগুলোতে সাধারণত ছাত্ররা এ প্লাস প্রাপ্ত ছাত্ররা পড়তে চায় না, তাহলে বাংলাদেশে সব মিলে পাবলিক ইউনিভার্সিটিতে 55 থেকে 56,000 সিট আছে, যেগুলো মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং পাবলিক ইউনিভার্সিটি সব যোগ করে পাওয়া যায়।